শুরু হলো সব খবর। যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি খান তাজমিন হাসান। বৃষ্টি উপেক্ষা করে শাহবাগ মোড় অবরোধ করে দ্বিতীয় দিনেও আন্দোলন করছে জুলাই আন্দোলনে আহত ও শহীদ পরিবারের সদস্যরা। জুলাই সনদ ঘোষণা ও বাস্তবায়নের দাবিতে বৃহস্পতিবার সকাল থেকে শাহবাগ অবরোধ করেন তারা। বলেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকবেন তারা। প্রয়োজনে জেলা উপজেলার জুলাই যোদ্ধারা যোগ দেবে এই কর্মসূচিতে। জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বৈরী আবহাওয়ার মধ্যেই দ্বিতীয় দিনের মতো চলছে আন্দোলন। শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন জুলাই আন্দোলনে আহত ও শহীদ পরিবারের সদস্যরা। ঝুম বৃষ্টির মধ্যেও আন্দোলনকারীরা জানান, তাদের দাবি মানা না হলে আন্দোলন আরো বেগবান হবে। যোগ দিবে জেলা উপজেলার যোদ্ধারা। আমি আসছি সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলা থেকে, এত দূর থেকে আসছে। আমাদের জুলাই সনদ না নিয়ে আমরা বাসায় ফিরবো না। আমাদের ভাইরা রক্ত দিল, আমরা নিজেরা আহত হলাম, এত কষ্ট করলাম, আজ পর্যন্ত আমাদের ঘোষণাপত্র কেন দেওয়া হলো না? জুলাই ঘোষণাপত্র, জুলাই সম্মাননা, আমরা কি চেয়েছি বলেন? আমাদের একটা করে স্বাস্থ্য কার্ড দেওয়া হয়েছে, ওই স্বাস্থ্য কার্ডের কোনো মূল্য নাই। বাধ্য হয়ে রাজপথে আমাদের জীবন দিতে হবে, মরে তো গেছি। এ সময় জুলাইয়ের রক্তের উপর দাঁড়িয়ে বর্তমান অন্তর্বর্তী সরকার প্রতারণা করছে বলে অভিযোগ করেন আন্দোলনকারীরা। জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত শাহবাগে তাদের অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে। জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে এবং জুলাই ঘোষণাপত্র জুলাই সনদ বাস্তবায়িত হওয়ার পরে সরকার যখন প্রতিশ্রুতি দিবে যেটাকে স্থায়ী বিধানে অন্তর্ভুক্ত করা হবে, তখনই আমাদের কর্মসূচি আমরা শেষ করব। শাহবাগ মোড় ব্যারিকেড দিয়ে এই অবস্থান কর্মসূচির কারণে সীমিত হয়ে যায় যান চলাচল। শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় ভোগান্তি তুলনামূলক কম ছিল। একজন সচেতন নাগরিক হিসেবে আমার মনে হয় যে আন্দোলন মানে রাস্তাঘাট অবরোধ করা ঠিক না। বিভিন্ন রকম কর্মসূচির জন্য আমরা বিভিন্ন জায়গা বেছে নিতে পারি। বিভিন্ন সময় বিভিন্ন পরিবেশের দেশে বিভিন্ন ধরনের প্রেক্ষাপটে হয়, এটা আমাদেরকে মেনে নিতে হবে এবং আমরা এগুলো মেনে নিতে অভ্যস্ত হয়ে গেছি। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে সমাবেশ চলছে। সেখানে কথা বলছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরাসরি চলে যাচ্ছে সেখানে। যারা আন্দোলন করছিল তাদের মধ্যে পানি বিলি করছিল, বারবার করে বলছিল পানি লাগবে, পানি লাগবে। এত তাড়াতাড়ি কেউ ভুলে যাবেন না। এই 1 বছরের মধ্যে হাত তালি দিয়ে এটা ভুলে যাবেন না। প্লিজ মনের মধ্যে একটু আবেগ আনেন, কষ্ট আনেন। এই যারা প্রাণ দিল আমাদের জন্য, আপনার বাংলাদেশের জন্য, আপনার বাংলাদেশকে একটা সুখী সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার জন্য, তাদের কথা একবার ভালো করে মনে করেন। এই বোধটা যদি আপনার ভিতরে না আসে, এই অনুভূতি যদি না আসে, তাহলে তো আপনি এই দেশের জন্য কিছু করতে পারবেন না। আর কি যতই স্লোগান দেন আর চিৎকার করেন আর পোস্টার লাগান, কোনো লাভ হবে না। একে বদলাতে হবে, এই দেশকে বদলাতে হবে। আমাদের যে সমস্ত শাসকেরা, আওয়ামী ফ্যাসিস্টরা, হাসিনারা, যা আমাদের দেশকে ধ্বংস করেছে, তাদের প্রতি ঘৃণা তৈরি করে। তারা যেন কোনোদিন ফিরে আসতে না পারে, হাসিনা যেন ফিরে না আসে, তারা আমার ছেলেদেরকে হত্যা করতে না পারে, সেই ব্যবস্থা তৈরি করতে হবে। এই জন্য বলছি, ওই যে আপনারা খালি স্লোগান আর স্লোগান হাততালি দেন, এটা পুরনো ব্যাপার। এখন তা দেখতে চায় না মানুষ। মানুষ দেখতে চায় যে আপনারা সঠিক কাজটা করছেন। মানুষ দেখতে চায় যে আপনারা বাংলাদেশের ভালো কিছুর জন্য আপনারা কাজ করছেন। বিশেষ করে তরুণ ছেলেদেরকে বলবো, তোমরাই তো লড়াইটা করেছ, তোমরাই তো 5 তারিখে উত্তরায় হাজার হাজার লাখো মানুষ ছেলে একসাথে বের হয়েছ, গুলি হয়েছে, গুলির মুখে দাঁড়িয়েছ। দাঁড়িয়েছ তো নাকি? তাহলে সেই বোধটাকে নিয়ে আসো যে আমাদেরকে এখন নতুন একটা বাংলাদেশ তৈরি করতে হবে। বারবার যে কথা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব বলছেন
যে আমাদের একটা নতুন বাংলাদেশ তৈরি করতে হবে। বারবার যে কথা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন যে ভিশন 2030 দিয়ে যে বাংলাদেশে একটা রেইনবো স্টেট তৈরি করতে হবে। আমাদের যে প্রতিষ্ঠাতা দলের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যাকে হত্যা করা হয়েছিল, তিনি শহীদ হয়েছেন, তিনিও সেই স্বাধীনতার যুদ্ধের ঘোষণা দিয়ে, ভাই প্লিজ এই যে একটু চুপ করে থাকেন, একটু স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিয়ে গোটা মানুষকে অনুপ্রাণিত করেছিলেন যুদ্ধ করার জন্য, একটা স্বাধীন দেশ তৈরি করার জন্য। আজকে খুব কষ্ট হয়, আমার অনেক বয়স হয়েছে, বহুবার আপনাদের এখানে এসেছি, আমি এখানেই থাকতাম, আপনারা সবাই জানেন। খুব কষ্ট হয় যখন দেখি যে আমাদের এই ছেলেদের এত আত্মত্যাগ, আমাদের এই মানুষের এত আত্মত্যাগ, আমাদের মেহনতি মানুষের এই আত্মত্যাগ, তার বিনিময়ে দেশে একটা অস্থিরতা দেখতে পাই, তখন কষ্ট হয়। আমরা তো সবাই চেয়েছিলাম, চাই, এখনো চাই, এই মুহূর্তে চাই যে আমরা একটা সবাই মিলে একটা চমৎকার সুন্দর বাংলাদেশ গড়ে তুলব। বন্ধুগণ, সেই লক্ষ্যে আমাদের সবাইকে কাজ করতে হবে। সেই জন্যই বলছি, শুধু হাততালি দিলে আর পোস্টার নিয়ে ঘুরলে আর ভাইয়ের নামে স্লোগান দিলে কিন্তু কাজ হবে না। উত্তরায় কথা বলছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম সেখানে। জুলাই সনদ বাস্তবায়নে যে সকল প্রক্রিয়া সম্পন্ন করা দরকার তার সবই করেছে বিএনপি। চট্টগ্রামে এমনটা বলেছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। ঐক্যমত্য কমিশনের 51টি সুপারিশ বাদে বাকি বিষয়গুলোতে বিএনপির কোনো দ্বিমত নেই বলেও জানান তিনি। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। শুক্রবার বেলা 12টায় হাটহাজারীর আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুইনুল ইসলাম মাদ্রাসায় পৌঁছান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ ও নজরুল ইসলাম খান। মাদ্রাসাটির প্রধান এবং মহাপরিচালক সহ হেফাজতে ইসলাম নেতাদের সাথে মতবিনিময় করেন তারা। পরে গণমাধ্যম কর্মীদের বলেন, জুলাই সনদ বাস্তবায়ন এবং ঐক্যমত্যের ভিত্তিতে রাষ্ট্র গঠন করবে বিএনপি। আমরা আশা করি জুলাই জাতীয় সনদ এখনো স্বাক্ষরিত হয়নি, বাট গতকালকে পর্যন্ত সবার ঐক্যমতের ভিত্তিতে সমস্ত মৌলিক বিষয়গুলো একত্রিত করে সনদ হয়েছে। আমরা 826টি মোট প্রস্তাবের মধ্যে 51টি বাদে 51 বাদে বাকি সবগুলোতে একমত হয়েছে। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের বক্তব্য আরও সুস্পষ্ট করার আহ্বান জানান বিএনপির এই নেতা। আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার পথে কোনো বাধা দেখছি না। যেহেতু কোনো বাধা দেখছি না, সেহেতু এটা নাও হতে পারে এরকম দুশ্চিন্তা করার তো কোনো কারণ নাই। আমরা অপেক্ষা করছি যে শিগগিরই সরকার এই ব্যাপারে তাদের বক্তব্য, সুস্পষ্ট বক্তব্য নিয়ে আসবেন এবং নির্বাচন কমিশনকে সেই অনুযায়ী পরামর্শ দেবেন। এর আগে সকাল 11:30টায় হেফাজতে ইসলামের প্রয়াত আমির শাহ আহমদ শফির কবর জিয়ারত করেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। মামুনুর রশিদ অভি, যমুনা নিউজ, চট্টগ্রাম। জুলাই সনদ ও ঘোষণাপত্র দ্রুত বাস্তবায়নে সরকারকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। রাজধানীতে একটি অনুষ্ঠানে এনসিপি সহ অন্য দলের নেতারা বলেন, ৭১ নিয়ে ব্যবসা করেছে আওয়ামী লীগ, এবার ২৪-এর চেতনা নিয়ে কেউ যেন ব্যবসা করতে না পারে। নির্বাচনের আগেই সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানান তারা। জাতীয় প্রেস ক্লাবে জুলাই ২৪-এর গণ অভ্যুত্থান প্রত্যাশা, প্রাপ্তি ও করণীয় শীর্ষক জাতীয় সেমিনারের আয়োজন করে জামাতে ইসলামী। এতে যোগ দেন ফ্যাসিবাদ বিরোধী সমমনা দলের নেতারা। অনুষ্ঠানে জুলাই শহীদদের তালিকা সম্বলিত ওয়েবসাইট দ্বিতীয় স্বাধীনতার শহীদ ও আহত যারা বইয়ের ইংরেজি, আরবি ও তুর্কি ভার্সন উদ্বোধন করা হয়। আলোচনায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বলেন, বিচার ও সংস্কারের আগে কোনো নির্বাচন নয়। বিচার সংস্কার ছাড়া ওই হুদা রকিব মার্কা কোনো নির্বাচন এদেশের মাটিতে আমরা হতে দেব না। এমন কিছু দল খালি নির্বাচন দাবি করে ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছে, তাদের কিন্তু দলের মধ্যে আপনার চাঁদাবাজ ছাড়া কোনো কর্মী পাওয়া যায় না।
এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, দক্ষিণ পন্থা নামক ট্যাগ দিয়ে দেশে পুনরায় ইসলামপন্থীদের কোণঠাসা করার অপচেষ্টা চলছে। একটি দলের মহাসচিব বললেন বাংলাদেশে দক্ষিণ পন্থার উদ্ভব হচ্ছে। এটা কিন্তু একটি খতরনাক কথা। দক্ষিণ পন্থার যদি উদ্ভব হয়ে থাকে, বাংলাদেশের মানুষ যদি সিজদার মাধ্যমে খুনি ফেসিনাকে বিদায় করতে পারে, আপনাদের সমস্যা কোথায়? জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, প্রশাসনের ঘাপটি মেরে থাকা ফ্যাসিস্টের দোসররা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে যাচ্ছে, তাদের আইনের আওতায় আনার দাবি করেন তিনি। জুলাই হত্যাকাণ্ডের বিচার যথাযথভাবে সম্পন্ন করতে হবে। এই বিচার যদি যথাযথভাবে সম্পন্ন না হয়, তবে ভবিষ্যতে স্বৈরতান্ত্রিক মন মানসিকতার পুনরুত্থান হওয়ার উৎসাহ পাবে। প্রশাসন রাষ্ট্রযন্ত্রের অভ্যন্তরে ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদীদের দোসরদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। বিচার সংস্কার ও জুলাই সনদ নিয়ে ষড়যন্ত্র হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন ফ্যাসিবাদ বিরোধী সমমনা দলের নেতারা। জালিমের বিরুদ্ধে যারা জিহাদ করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে শহীদ হিসেবে আখ্যায়িত করেছেন। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। নানা আলোচনা নাটকীয়তার পর বাংলাদেশের জন্য নতুন শুল্ক নীতি নির্ধারণ করেছে যুক্তরাষ্ট্র। ৩৫ থেকে কমিয়ে ২০% শুল্ক নির্ধারণ করা হয়েছে। মার্কিন শুল্ক কমানোর বিষয়টিকে গুরুত্বপূর্ণ কূটনৈতিক বিজয় এবং ঐতিহাসিক বাণিজ্য চুক্তি হিসেবে দেখছে সরকার। এই চুক্তির মাধ্যমে বাংলাদেশের তুলনামূলক সুবিধা অক্ষুণ্ণই থাকছে। পোশাক রফতানি খাতে প্রতিদ্বন্দ্বীদের তুলনায় কিছুটা সুবিধাজনক অবস্থানে রয়েছে বাংলাদেশ, এমন অভিমত অর্থনীতিবিদদের। ওয়াশিংটন দূতাবাসের প্রেস মিনিস্টার বলেছেন, দর কষাকষিতে দক্ষতার পরিচয় দিয়েছে ঢাকা। ওয়াশিংটনে মার্কিন বাণিজ্য প্রতিনিধিদের সাথে ৩ দফায় বৈঠক করেন বাংলাদেশের প্রতিনিধিরা। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার বাংলাদেশি পণ্যে ১৫% কমিয়ে ২০% শুল্ক নির্ধারণের ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। খাতওয়ারি আগে থেকেই যুক্ত ১৫% সহকারে মোট শুল্কের পরিমাণ দাঁড়ালো ৩৫%। এই চুক্তির মাধ্যমে বাংলাদেশের তুলনামূলক সুবিধা অক্ষুণ্ণই থাকছে। প্রেস বার্তায় এমন অভিমত ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন জানান, ২০% শুল্ক আরোপ করায় যুক্তরাষ্ট্রে রপ্তানি বাধাগ্রস্ত হওয়ার কোনো আশঙ্কা নেই। বাংলাদেশ এই চুক্তিতে যতটা কৌশল ও দক্ষতা দেখাতে পেরেছে, তা আর কোনো দেশ দেখাতে পারেনি, এমনটাই জানিয়েছেন প্রেস মিনিস্টার গোলাম মুর্তজা। বাংলাদেশ টিম যে সক্ষমতার সঙ্গে নেগোসিয়েশন টেবিলে বসে দর কষাকষি করেছে, পৃথিবীর খুব কম দেশ এই কাজটি করতে পেরেছে। দূতাবাসের পক্ষ থেকে আমরা এখন যে ওয়াশিংটন অবস্থান করছি, আমাদের পক্ষ থেকে যে কেউ যে কোনো রকমের সাহায্য, সহায়তা, তথ্য চেয়ে যোগাযোগ করলে নিশ্চয়ই তিনি পাবেন। তিনি একজন সাধারণ নাগরিক হন, তিনি একজন ব্যবসায়ী হন, যেই হন না কেন। বাংলাদেশের জন্য আলাদা কোনো শর্ত আরোপ করেনি যুক্তরাষ্ট্র। বাকি দেশগুলোর মতো একই শর্ত দিয়েছে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ইউএসএ তো আমাদের কেন, সবার জন্য একই শর্ত। যে ইউএস চাচ্ছিল যে তাদের সাথে যে আমাদের ট্রেডের যে ডিফারেন্সটা এটা কমাতে। এটা ইন্দোনেশিয়া বলেন বা ভিয়েতনাম বলেন, আমাদের বলেন, ইন্ডিয়া বলেন, সবার জন্য একই। ট্যারিফের কারণে আমরা মনে করছি যে আমাদের তো এক্সপোর্টটা কম্পিটিটিভ হবে ইউএসএ, এবং এক্সপোর্টটা উত্তরোত্তর বৃদ্ধি পাবে। এশিয়ায় পোশাক রপ্তানি খাতে বাংলাদেশের অন্যতম প্রতিদ্বন্দ্বী ধরা হয় ভিয়েতনাম, কম্বোডিয়া, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, ভারত এবং পাকিস্তানকে। এসব দেশের বেশিরভাগের উপরও আরোপ করা হয়েছে ১৯ থেকে ২০% পর্যন্ত শুল্ক। ভারতের উপরও রয়েছে ২৫% শুল্ক খরচ। অর্থাৎ তৈরি পোশাক খাতে কিছুটা সুবিধাজনক অবস্থানে রয়েছে বাংলাদেশ। যারা ডিরেক্ট কম্পিটিটর রেডিমেড গার্মেন্টস এর ক্ষেত্রে বা প্রধানতম রপ্তানি পণ্য আমেরিকার বাজারে, তার কনটেক্সটে তারা যেটা পেয়েছে, সেই কনটেক্সটে আমার মনে হয় আমরা খুব সুবিধাজনক একটা জায়গায় চলে এসেছি। তবে নতুন এই শুল্ক সুবিধা নেওয়ার জন্য ছাড় দিয়েছে বাংলাদেশ। বেশি দামে বছরে ৭ লাখ টন গম আমদানিতে চুক্তি করেছে সরকার। নেওয়া হয়েছে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং বিমান কেনার সিদ্ধান্ত। তুলা, এলএনজি সহ অন্যান্য পণ্য আমদানির ক্ষেত্রেও প্রস্তুত করেছে সরকার। ১১০টি পণ্যের আমদানি শুল্ক প্রত্যাহার করেছে বাংলাদেশ। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশের চেষ্টার পর যুক্তরাষ্ট্রের বর্ধিত শুল্ক কমিয়ে আনায় সন্তোষ প্রকাশ করেছে দেশের রাজনৈতিক দলগুলো। তবে কোন কোন সুযোগ সুবিধার বিনিময়ে যুক্তরাষ্ট্র এই সিদ্ধান্ত নিল তা প্রকাশ করা উচিত বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আর জামায়াতে ইসলামীর নেতারা বলছেন, শুল্ক আরও কমানোর চেষ্টা করতে হবে সরকারকে।
যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের সিদ্ধান্ত ঘিরে শুরু থেকে সরব আলোচনা রাজনৈতিক অঙ্গনে। বাংলাদেশ সরকারের প্রতিনিধি দলের সাথে আলোচনার পর বর্ধিত শুল্ক 15% কমিয়ে 20% নির্ধারণ করেছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এতে সন্তোষ প্রকাশ করেছেন জ্যেষ্ঠ রাজনৈতিক নেতারা। তবে এজন্য কোনো সুযোগ সুবিধা আমেরিকাকে দেয়া হলে তা প্রকাশের পরামর্শ দিয়েছেন বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। আমরা শুধু ট্যারিফের কথাই মন্তব্য করতে পারি, কিন্তু সার্বিক বিষয় জানলে সেটার উপর আমরা মন্তব্য করতে পারি। এর বিপরীতে আমাদেরকে আর কি কি দিতে হয়েছে এবং এটা অর্থনীতিতে কিরকম ইম্প্যাক্ট করবে সেটা না জানা পর্যন্ত আমরা তো সেই ইম্প্যাক্টটা কি হবে সেটা বলতে পারছি না। বা ট্যারিফ থেকে আপাতত আমাদের প্রতিযোগীদের সাথে যেটা আছে ঠিকই আছে, সন্তোষজনক আছে। এদিকে যুক্তরাষ্ট্রের শুল্ক হার কমানোর সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছে জামাত, তবে আরও কমানোর চেষ্টা করে যাওয়া উচিত বলে মনে করে দলটি। এই ট্যারিফ কমানোর ক্ষেত্রে যে ভূমিকা রেখেছেন সেটা নিশ্চয়ই আমাদের জন্য ইতিবাচকভাবে আমরা দেখি। সরকারের পক্ষ থেকে যোগাযোগ এবং প্রচেষ্টার পর আমরা যেটা জানতে পেরেছি যে সেটা 15% কমিয়ে 20%-এ নিয়ে আসা হয়েছে। যদিও আমরা এটাকে নট আপ টু দ্য মার্ক বলি, আরও কমতে হতো, তবুও যা হয়েছে এটার জন্য আমরা শুকরিয়া জানাই। এছাড়া বিভিন্ন দল ও সংগঠন শুল্ক নিয়ে প্রতিক্রিয়ায় সন্তোষ প্রকাশ করেছে। সবার প্রত্যাশা বাংলাদেশের ব্যবসায়ীরা স্বস্তি নিয়ে রপ্তানি কার্যক্রম চালাতে পারবে। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। শুল্ক কমার খবরে স্বস্তি প্রকাশ করেছেন তৈরি পোশাক ব্যবসায়ীরা। প্রতিদ্বন্দ্বী দেশ ভারত ও চীনের চেয়ে শুল্ক হার কম হওয়াকে ইতিবাচক বলছেন তারা। তবে সরকারিভাবে এ খাতে সুযোগ সুবিধা বৃদ্ধি করলে অর্থনীতি আরও শক্তিশালী হবে বলে মনে করছেন খাত সংশ্লিষ্টরা। বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানি হওয়া মোট গার্মেন্টস পণ্যের প্রায় অর্ধেক যায় চট্টগ্রাম থেকে। এখানকার অন্তত 250 কারখানা সরাসরি যুক্তরাষ্ট্রে রপ্তানি করে থাকে। বাংলাদেশের পণ্যে যুক্তরাষ্ট্রের 35% শুল্ক কার্যকরের ঘোষণার পর চট্টগ্রামে বহু তৈরি পোশাক কারখানার ক্রয়াদেশ স্থগিত করে দিয়েছিল মার্কিন ক্রেতা প্রতিষ্ঠান। এতে উদ্বিগ্ন হয়ে পড়েন এ খাতের ব্যবসায়ীরা। তবে সরকারের উচ্চ পর্যায়ের বৈঠকের পর শুল্ক হার কমিয়ে 20% নামিয়ে আনে ট্রাম্প প্রশাসন। এমন সিদ্ধান্তে কিছুটা স্বস্তি ফিরেছে এ খাতে। ভিয়েতনাম, কম্বোডিয়া, ইন্ডিয়া এদের কিন্তু কাছাকাছির মধ্যে আমরা আছি এবং একটু ভালো অবস্থান আছে ইন্ডিয়ার চাইতে আমরা একটু কম থাকাতে। দীর্ঘ উৎকণ্ঠার পরে আজকে যে 20% আমরা এসেছি সেটাতে আমরা সাময়িক স্বস্তি বোধ করছি ডেফিনেটলি। তবে আমাদের প্রত্যাশা আর একটু কম ছিল। 20%টা দেখার পরে অবশ্যই আমরা অনেক রিলিফ। আমরা আশা করছি আজকের রাতের থেকে আমাদের কাস্টমাররা কিছু অর্ডার মনে হয় ছাড়তে পারে। তবে চট্টগ্রাম বন্দরের নতুন করে 40 থেকে 60% শুল্ক নির্ধারণ, বেসরকারি কন্টেইনার ডিপোর চার্জ বাড়ানো পোশাক শিল্পের জন্য নতুন চ্যালেঞ্জ বলছে ব্যবসায়ীরা। টেরিফ, শুল্ক, বিভিন্ন বাধা, বিভিন্ন ধরনের যে আমাদের সমস্যা, এই সমস্যাগুলি যদি সমাধান করে সরকার আমাদের পাশে দাঁড়ায়, আমরা যদি আগের মতো সেই উদ্যম নিয়ে কাজ করি, এই টেরিফের স্ট্রাকচার যেটা হলো সেটাতে আমরা লাভবান হতে পারবো বলে আমার বিশ্বাস। কস্টটা কমানোর জন্য আমাদের নিজেদের এফিসিয়েন্সি ইমপ্রুভ করতে হবে। আপনি দেখেন আমরা যদি মেশিনারিজ ইমপ্রুভমেন্ট করি, আমরা নিজেদের মধ্যে আপনি টেকনোলজিতে অনেক কিছু আছে যেগুলো আমরা ইমপ্রুভ করলে আমরা আরও এফিসিয়েন্সি বাড়বে, আমরা বিজনেস আরও এগিয়ে যেতে পারবো। তৈরি পোশাক শিল্পের ব্যবসায়ীদের লোকসান ঠেকাতে সরকারিভাবে সুযোগ সুবিধা আরও বৃদ্ধির দাবি ব্যবসায়ীদের। এটাকে সুস্থ করার জন্য এফবিআইয়ের যথেষ্ট ভূমিকা আছে বলে আমি মনে করি। আমাদের যে ট্রেড বাধাগুলো আছে, কাস্টমসের যে বাধাগুলো আছে, আমরা যেমন পণ্য ক্লিয়ার করতে যে সমস্ত সমস্যার সম্মুখীন, এগুলো নিয়ে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে এখানে সহযোগিতার হাত বাড়াতে হবে। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। মিথ্যা পরিচয় দিয়ে কনভেনশন সেন্টারে ভাড়া নিয়ে রাজধানীর ভাটারায় একটি আবাসিক এলাকায় সরকার বিরোধী ষড়যন্ত্রে জড়ো হয়েছিল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বিকেলে ডিএমপির সংবাদ সম্মেলনে একথা জানান কর্মকর্তারা। এ ঘটনায় এক সেনা কর্মকর্তাকে আটক করা হয়েছে বলে জানিয়েছে আইএসপিআর। বিদেশে কর্মী প্রেরণের নামে প্রায় 400 মানুষের সমাগম। পরে জানা যায় আদতে তা ছিল সরকার উৎখাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পরিকল্পনার অংশ। ঘটনা জানাজানি হলে মামলা হয় ভাটানা থানায়। মামলায় এখন পর্যন্ত গ্রেফতার 22 জন। এই ঘটনার পরিকল্পনা ও বাস্তবায়নের সঙ্গে যুক্তদের খুঁজে মাঠে নেমেছে গোয়েন্দারা। সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপির মুখপাত্র। এদিকে গুলশানে চাঁদাবাজির ঘটনায় সমন্বয়ক পরিচয় দেয়া আরও একজনকে আটক করেছে পুলিশ।
শামীমা নাসরিন শম্পা নামে একজন, উনি একটা প্রতিষ্ঠানের নাম দিয়ে এখানে বিদেশি লোক পাঠানোর নাম করে কেবি কনভেনশন হলটা ভাড়া করে। এই প্রেক্ষিতে গত 13ই জুলাই রাজধানীর ভাটারা থানায় একটা মামলা করা হয় এবং এই ঘটনার সাথে জড়িত থাকার অপরাধে ইতিমধ্যে 22 জনকে গ্রেফতার করা হয়েছে। রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগে আটক মেজর সাদেকুল হক সাদেকের বিরুদ্ধে তদন্ত আদালত গঠনের কথা জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, 17 জুলাই ওই কর্মকর্তাকে উত্তরার নিজ বাসা থেকে আটক করে সেনা হেফাজতে নেওয়া হয়। প্রাথমিক তদন্তে তার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলেও আইএসপিআর এর বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। কার্যক্রম নিষিদ্ধ থাকলেও সামাজিক মাধ্যমে সক্রিয় আওয়ামী লীগ, ছাত্রলীগ সহ অঙ্গ সংগঠনগুলোর নেতাকর্মীরা দেশজুড়ে নাশকতা ও নৈরাজ্য তৈরি করে শেখ হাসিনাকে দেশে ফেরানোর প্লট তৈরি করা হচ্ছে এমন তথ্য পায় গোয়েন্দারা। অভিযোগ ওঠে, সেনা কর্মকর্তা সাদেকুল হক এ কাজে নিষিদ্ধ আওয়ামী লীগ কর্মীদের প্রশিক্ষণ দিয়েছেন। সে ব্যাপারেও সরকারি পর্যায়ে একটি বৃহস্পতিবার এক ব্রিফিংয়ে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, অভিযুক্ত মেজর সাদেকুল হক সাদেককে আটক করেছেন তারা এবং অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। তার দোষ প্রমাণিত হলে নিঃসন্দেহে সেনাবাহিনী প্রচলিত নিয়ম অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তিতে আন্তঃবাহিনী সংযোগ পরিদপ্তর আইএসপিআর জানায়, ওই সেনা কর্মকর্তার বিরুদ্ধে প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। রাজনৈতিক সংশ্লিষ্টতার কারণে তার বিরুদ্ধে তদন্ত আদালত গঠনের কথাও উল্লেখ করা হয় প্রেস বিজ্ঞপ্তিতে। পূর্ণ তদন্ত শেষে তথ্য প্রমাণের ভিত্তিতে ওই সেনা কর্মকর্তার বিরুদ্ধে সেনাবাহিনীর প্রচলিত আইন ও বিধি অনুযায়ী যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানায় আইএসপিআর। অলক হাসান, যমুনা নিউজ, ঢাকা। জুলাই আর্ট ওয়ার্ক ফ্যাসিবাদের পুনরুত্থানে বাধা হয়ে দাঁড়াবে, এমনটাই মন্তব্য করছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বলেন, 24 জুলাইয়ে দেওয়ালগুলোও প্রতিবাদের কণ্ঠস্বর হয়ে উঠেছিল। বিকেলে রাজধানীর বিজয় সরণিতে জুলাই আর্ট ওয়ার্কের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে এসব কথা বলেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, ফ্যাসিবাদের আমলে মানুষ যেভাবে শোষণ ও নিপীড়নের শিকার হয়েছে, এসব গ্রাফিতির মাধ্যমে মানুষ রাস্তায় বের হলেই তা দেখতে পারবে। এছাড়া স্বপ্নের বাংলাদেশ গড়ার লড়াইটা কঠিন এবং সময় সাপেক্ষ জানিয়ে উপদেষ্টা বলেন, সবাইকে সঙ্গে নিয়ে তা বাস্তবায়ন করা হবে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 16টি পিলারে ফ্যাসিবাদের 16 বছরের জুলুম এবং বিজয় সরণি থেকে আগারগাঁও পর্যন্ত জুলাই অভ্যুত্থান স্মরণে 36টি পিলারে ছবি আঁকা হয়েছে। প্রতিটি বছরেই আপনারা জানেন নিপীড়নের এবং একই সাথে মানুষের প্রতিবাদের ইতিহাস রয়েছে। সেই ইতিহাসগুলোকে আবার নতুন করে মানুষের সামনে তুলে ধরা। যদি গাড়ি দিয়ে যাওয়ার সময় প্রত্যেকটা পিলার দেখে দেখে যায়, তাহলে সে একেবারে রিলেট করতে পারবে যে 8 সাল থেকে 24 সাল পর্যন্ত সময়টা আবার স্মৃতিপদে এসে উঠবে। এটাই ছিল আমাদের উদ্দেশ্য। মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহত কুষ্টিয়ার রজনী ইসলামের কবরে শ্রদ্ধা নিবেদন করেছে বিমান বাহিনী। জুমার নামাজের পর দৌলতপুরের সাদিপুরে যান উইং কমান্ডার কামরুল হাসান সহ বিমান বাহিনীর আরও কয়েকজন সদস্য। রজনী ইসলামের কবর জিয়ারত করেন তারা। গার্ড অব অনারও প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন নিহতের পরিবার ও এলাকাবাসীও। 21 জুলাই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় সন্তানকে বাঁচাতে গিয়ে প্রাণ হারান রজনী ইসলাম। দুইটা নাতির ভিতরে একটা মেয়ে, ওই ছেলেটা অসুস্থ ছিল, মেয়ে যাইতেছিল না, কিন্তু কেন যে আমার মেয়ে ওকে জোর করে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে সোমবার, ওই দিনটা সোমবার ছিল, 12:30টার দিকে আমার একটা সংবাদ আসলো যে আপনার নাতনি পাওয়া যাচ্ছে, আপনার মেয়েকে পাওয়া যাচ্ছে না। আমার 5 মেয়ের ভিতরে এটা 2 নম্বর মেয়ে।
মাইলস্টোনে নিহত অষ্টম শ্রেণীর শিক্ষার্থী মাহিয়া তাসনিমের কবরেও শ্রদ্ধা জানিয়েছে বিমান বাহিনী। জুমার নামাজ শেষে মেহেরপুরের জয়পুর কবরস্থানে যায় একটি টিম। পরে তাসনিমের কবরে পুষ্পস্তবক অর্পণ এবং শ্রদ্ধা জানান তারা। এর আগে পরিবারের সাথে সাক্ষাৎ করেন বিমান বাহিনীর সদস্যরা। বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় গেল 25 জুলাই মারা যায় তাসনিম। গাজীপুরের কাপাসিয়ায় নৌকা ডুবে 2 বন্ধুর মৃত্যু হয়েছে। সকালে উপজেলার পাঁচুয়া গ্রামের শাপলা বিলে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান 5 বন্ধু শাপলা তুলতে নৌকা নিয়ে বিলের মাঝামাঝি যায়। এ সময় নৌকাটি উল্টে গেলে ঘটনাস্থলে ডুবে একজনের মৃত্যু হয়। বাকি 4 জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে আরও একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ট্রলার ডুবিতে নিখোঁজ জেলে সহ 2 ব্যক্তির মরদেহ উদ্ধার হয়েছে কুয়াকাটা সমুদ্র সৈকতে। সকালে সৈকতের মীরা পয়েন্ট থেকে জেলে নজরুল ইসলাম ও গঙ্গামতি পয়েন্ট থেকে অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে নৌপুলিশ। মরদেহ দুটি মহিপুর থানায় হস্তান্তর করা হয়েছে। গত 25 জুলাই বঙ্গোপসাগরের 75 কিলোমিটার গভীরে এফপি সাগর কন্যা ডুবে যায়। 4 দিন পর মাছ ধরার ওই ট্রলারে থাকা 15 জনের 10 জনকে জীবিত উদ্ধার করা হয়। বাকি 5 জনের 1 জনকে মৃত উদ্ধার করা হলো আজ। হবিগঞ্জে ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে বিদ্যুৎ সরবরাহ। শাহজিবাজার পাওয়ার গ্রিডে অগ্নিকাণ্ডের 15 ঘণ্টা পর কিছু জায়গায় বিকল্প উপায়ে বিদ্যুৎ মিলছে, তবে তাতে কাটছে না দুর্ভোগ। বিদ্যুৎ বিভাগ বলছে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছেন তারা। বিকট শব্দে বিস্ফোরণের পর শাহজিবাজার বিদ্যুৎ উপকেন্দ্রে আগুন লাগে বৃহস্পতিবার সন্ধ্যায়। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে গোটা হবিগঞ্জ। বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় বেশি ভোগান্তিতে পড়েন হবিগঞ্জ শহরবাসী। পানি সংকট দেখা দেয় বাসাবাড়িতে, স্থবিরতা নেমে আসে ব্যবসা বাণিজ্যে। রাতভর তীব্র গরমে দুর্বিষহ হয়ে পড়ে জনজীবন। আমরা খুব চরম ভোগান্তিতে আছি। আমাদের রেস্টুরেন্ট বন্ধ, পার্টি ছিল, পার্টি বুকিং ছিল, ক্যান্সেল হয়ে গেছে। গতকালকে 7টা থেকে বিদ্যুৎ নাই, সারা রাত বিদ্যুৎ আসে নাই, ব্যবসা বাণিজ্য একেবারে বন্ধ, বাসা বাড়িতে পানি নাই, গোসল খাওয়া দাওয়া সবই বন্ধ। কালকে সন্ধ্যার থেকে আমাদের বিদ্যুৎ নাই। আমরা অতিথি মেহমানগুলা উঠলে আছে, আমরা খুব বিভ্রান্ত আছি, মানে পানিগুলা তুলতে পারতেছি না। এখন পর্যন্ত কারেন্ট নাই। দীর্ঘ 15 ঘণ্টা পর শুক্রবার সকাল 10টার দিকে ধীরে ধীরে শুরু হয় আংশিক বিদ্যুৎ সরবরাহ। স্বস্তি ফিরতে থাকে জনজীবনে। আংশিক কারেন্ট আইছে, আইয়া আবার গেছে, এখন আবার একটু লাগে, সামান্য সময় লাগবে, আবার দিছে অন কারেন্ট। একটু আগে আংশিকভাবে একটা জায়গায় বিদ্যুৎ দিয়েছে, এখন পর্যন্ত আর কোনো জায়গায় বিদ্যুৎ দেয় নাই, এবং ব্যাটারি চালিত এবং টমটম এগুলো সবগুলাই বন্ধ আছে। শাহজিবাজার পাওয়ার গ্রিড থেকেই গোটা জেলায় সরবরাহ করা হয় বিদ্যুৎ। কর্মকর্তাদের ধারণা যান্ত্রিক কোনো ত্রুটি থেকেই বিস্ফোরণ হয়েছে। 25/41 একটা ট্রান্সফরমার চালু হয়েছে। সকল উপজেলা পরপর এক মাধবপুর বাদে আর সকল উপজেলা পরপর বিদ্যুৎ পাইছে। ক্ষয়ক্ষতি নিরূপণ ও মেরামতের পর অগ্নিকাণ্ডের কারণ জানা যাবে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। প্রদীপ দাস সাগর, যমুনা নিউজ, হবিগঞ্জ। পঞ্চগড় সীমান্তে আজও 9 জনকে পুশিন করেছে বিএসএফ। পঞ্চগড় 18 বিজিবি ব্যাটালিয়ন জানায় বৃহস্পতিবার রাত থেকে সকাল পর্যন্ত তেঁতুলিয়া ও সদর উপজেলার পৃথক 2টি সীমান্ত দিয়ে এই 9 জনকে পুশিন করা হয়। এছাড়া গতরাতে বাংলাবান্ধা সীমান্তে বৈঠকের মাধ্যমে এক তরুণীকে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ। গেল 1 বছর ধরে ভারতের শিলিগুড়িতে অবৈধভাবে তিনি বসবাস করছিলেন। এদিকে মেহেরপুরের মুজিবনগর সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে 17 বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে বিএসএফ। নাটোরে মিনি ট্রাকে উচ্চ শব্দ করে ডিজে পার্টিতে যাওয়ার সময় মাদকসহ ধরা পড়ল একদল কিশোর। সেনাবাহিনী জানায় 57 জনের একটি দল বিলশা এলাকায় নৌকায় ডিজে পার্টি করতে যাচ্ছিল। পথে মিনি ট্রাকে উচ্চ শব্দে স্পিকার বাজাচ্ছিল তারা। গুরুদাসপুরের খুবজিপুর এলাকায় তাদের গাড়ি থামানো হয়। তল্লাশিতে 4 লিটার বাংলা মদ, 1 লিটার ভদকা, 300 গ্রাম গাঁজা সহ বিভিন্ন মাদকদ্রব্য জব্দ করা হয়। আটককৃতদের মধ্যে 43 জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়, আর 12 জনকে পাঠানো হয়েছে আদালতে। জলবায়ু নেতিবাচক প্রভাব মোকাবেলা ও প্রযুক্তির বিকাশে কর্মহীন হয়ে পড়া শ্রমশক্তি টিকিয়ে রাখতে হলে দক্ষতা বৃদ্ধির বিকল্প নেই। বাংলাদেশে জলবায়ু পরিবর্তন ও জাস্ট ট্রানজিশন নিয়ে ট্রেড ইউনিয়নের ভূমিকা শীর্ষক জাতীয় সংলাপে এই বিষয়টি উঠে আসে। দুপুরে রাজধানীর একটি হোটেলে ইউনি বাংলাদেশ লিয়াজোঁ কাউন্সিলের উদ্যোগে এই সংলাপ হয়।
সেখানে বক্তারা বলেন, জলবায়ু অভিঘাতে শুধু প্রাতিষ্ঠানিক নয়, সমাজের বিভিন্ন স্তরে শ্রমিকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এক্ষেত্রে তাদেরকে এগিয়ে নিতে সচেতনতা বাড়াতে হবে। বক্তারা বলেন, প্রতিষ্ঠানের অগ্রগতির সাথে ট্রেড ইউনিয়নের ভূমিকা গুরুত্বপূর্ণ। প্রতিষ্ঠান বেঁচে থাকলে ট্রেড ইউনিয়নও বেঁচে থাকবে। জলবায়ু পরিবর্তন এবং ট্রানজিশনে যে ট্রেড ইউনিয়ন এই ট্রানজিশন কেন পাচ্ছি না দিতে, স্থানীয় পর্যায়ে যেন মানুষ কথা বলতে পারে সেজন্য তাদের প্রস্তুত করা, এবং নলেজ লেভেলটাও যেন কয়েকটা স্তরে বিন্যস্ত হয়। সাধারণ একজন শ্রমিক যে ক্ষতিগ্রস্ত সে কিভাবে কথা বলবে, সে কিভাবে তার ক্ষতিটা তুলে ধরবে, যে পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত সে কিভাবে তুলে ধরবে, স্থানীয় পর্যায়ের ইউনিয়ন, স্থানীয় পর্যায়ের কমিউনিটি এবং জাতীয় পর্যায়ে। চট্টগ্রামে প্রথমবারের মতো বিশ্ব রেঞ্জার দিবস পালন করেছে বাংলাদেশ ফরেস্ট রেঞ্জার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। চট্টগ্রাম ফরেস্ট একাডেমিতে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের প্রধান বন সংরক্ষক ডক্টর মোল্লা রেজাউল করিম। সভায় বক্তারা বনভূমি দখল, অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বনদস্যু প্রতিরোধে নিজস্ব ফোর্স গঠনের উপর গুরুত্ব আরোপ করেন। এর আগে র্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। হাজারো নিউ ইয়র্কবাসীর ভালোবাসায় সিক্ত হয়ে শেষ বিদায় নিলেন বন্দুকধারীর গুলিতে নিহত বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ অফিসার দিদারুল ইসলাম। ঝড় বৃষ্টি উপেক্ষা করেই পার্কচেস্টারে তার জানাজায় অংশ নেন 20,000 মুসলিম। পরে নিউ জার্সির লোরেল গ্রোভ কবরস্থানে হয় তার দাফন। অন্তিম বিদায়ে সহকর্মীর কাঁধে বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন পুলিশ অফিসার দিদারুল ইসলামের কফিন। বন্দুকধারীর হামলায় মাত্র 36 বছরেই নিভেছে যার জীবন প্রদীপ। ছিল ঝড়ের পূর্বাভাস, হয়েছে বৃষ্টিও। এর মধ্যেই দিদারুলের শেষ বিদায়ে নেমেছিল জনস্রোত। হাজির হন হাজার হাজার নিউ ইয়র্কবাসী। জানাজায় অংশ নেন প্রায় 20,000 মুসলিম। আনুষ্ঠানিকতায় অংশ নেন নিউ ইয়র্কের গভর্নর, মেয়র, আইন প্রণেতা সহ বিশিষ্ট ব্যক্তিরা। বাংলাদেশে এই বীরের আত্মত্যাগের গল্প উঠে এসেছে তাদের কণ্ঠে। বাংলাদেশি মুসলিম আমেরিকান ছিলেন তিনি। কঠোর পরিশ্রমী হিসেবেই পরিচিত। যুক্তরাষ্ট্রকে রক্ষা করাকেই দায়িত্ব ভেবেছিলেন। তার জীবন এই দেশের জন্য এবং সবার জন্য উৎসর্গ করে গেছেন। দিদারুলের পরিবারকে সান্ত্বনা জানানোর ভাষা নেই। একজন অভিভাবক হিসেবে অন্য অভিভাবকের কাছে ক্ষমা চাই। দিদারুল ইসলাম যে সন্ত্রাসবাদ রুখতে জীবন দিয়েছেন, সেই চিন্তা ভাবনা ধারণ করতে হবে। আনুষ্ঠানিকভাবে দিদারুলকে সম্মান জানান নিউ ইয়র্ক পুলিশ বিভাগের 5,000 সদস্য। স্যালুটের পাশাপাশি হেলিকপ্টারের মাধ্যমেও দেয়া হয় গার্ড অব অনার। সহকর্মীর পরিবারের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন পুলিশ কমিশনার। চেয়ে দেখো দিদারুল, পুরো নিউ ইয়র্কের পুলিশ তোমার পাশে। তোমার এবং তোমার পরিবারের জন্য আমার হৃদয় ভেঙে গেছে। আমরা সবসময় এই পরিবারের পাশে থাকব। হামলার এই ঘটনার পর আবারও সমালোচনায় যুক্তরাষ্ট্রের অস্ত্র আইন। এই হত্যাকাণ্ড আবারও মনে করিয়ে দেয় যে যুক্তরাষ্ট্রের অস্ত্র আইন যতই শক্তিশালী বলা হোক না কেন, সেটি আসলে দুর্বল। এটা ভয়াবহ যে মানসিক স্বাস্থ্যের সাথে লড়াই করা একজন ব্যক্তি এমন ধ্বংসাত্মক অস্ত্র কিনতে পেরেছে। জানাজা শেষে নিউ জার্সির লোরেল গ্রোভ কবরস্থানে দাফন করা হয় দিদারুলকে। গেল সোমবার ভয়াবহ বন্দুক হামলায় নিহত হন তিনি সহ 4 জন। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। বাংলাদেশ জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহউদ্দিনের সঙ্গে গত এপ্রিলেই নতুন চুক্তি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। নতুন চুক্তি অনুযায়ী 2027 সালের নভেম্বর পর্যন্ত থাকছেন এই অভিজ্ঞ কোচ। একই সঙ্গে বাড়ানো হয়েছে তার বেতনও। গত বছরের নভেম্বরে সালাহউদ্দিন জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ হিসেবে দায়িত্ব নেন। তার সঙ্গে প্রাথমিকভাবে চুক্তি হয়েছিল 2025 সালের মার্চ পর্যন্ত। মেয়াদ শেষ হলেও শ্রীলঙ্কা ও পাকিস্তান সিরিজে দায়িত্ব পালন করেন তিনি। এশিয়া কাপ সামনে রেখেই বিসিবি এবার দীর্ঘমেয়াদের চুক্তিতে গেল বলে ধারণা করা হচ্ছে। জানা গেছে, নতুন চুক্তিতে সালাহউদ্দিনের মাসিক বেতন নির্ধারণ করা হয়েছে 9,61,000 টাকা। আগের চুক্তিতে তিনি পেতেন 7 থেকে 8 লাখ টাকা। এই ছিল আজকের সব খবরের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।